হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সম্প্রতির বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ রয়েছো। আজকে আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমি তোমাদের জীবনের বিজ্ঞান বা সায়েন্স অফ লাইফ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি এখনো দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে এটা আমাদের সেকেন্ড ক্লাস, তাই আমরা সেকেন্ড চ্যাপ্টার বা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স নিয়ে আলোচনা করব। তাহলে এই ট্যাক্সোনমি বা সিস্টেমেটিক কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। এই শব্দ দুটির অর্থ কি, এরা কি করে, এই সম্পর্কে তোমরা একটু আইডিয়া পেয়েছো। ক্লাস 9-এ তোমাদের ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স কিছুটা ছিল, তোমরা এটা নিয়ে তো তোমাদের একটা বেসিক আইডিয়া আছে। তো যাই হোক, ক্লাস 11-এ আমরা আর একটু ডিটেলে পড়াশুনো করব। ট্যাক্সোনমি বা সিস্টেমেটিক্স এই দুটো কথাকে বিভিন্ন সায়েন্টিস্ট কিন্তু বলছেন। অনেকে বলছেন যে দুটো একদম একই শব্দ, আবার কেউ কেউ বলছেন না, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক দুটো হচ্ছে পৃথক শব্দ, দুটোর অর্থও আলাদা। তো আমি আসছি, আস্তে আস্তে যখন আমরা পড়াটা আরও এগোবো, ভেতরের দিকে যাব, তখন আমরা বুঝতে পারবো যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এই দুটো প্রকৃত অর্থে পৃথক নাকি সেম। তো যাই হোক, প্রথমে তাহলে বলছি, হোয়াট ইজ ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি কাকে বলবো? ট্যাক্সোনমি কি বা ট্যাক্সোনমি কাকে বলবো, এটা আমাদের প্রথম প্রশ্ন। এটা দিয়ে শুরু করছি পড়াটা। বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ, নামকরণ অর্থাৎ নমেনক্লেচার, এবং শ্রেণীবিন্যাস অর্থাৎ ক্লাসিফিকেশন। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস করার পদ্ধতি বা আইন কানুন নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো কি? ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। তাহলে কি বললাম? বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, দ্যাট মিনস আইডেন্টিফিকেশন, নামকরণ বা নমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করার যে পদ্ধতি আলোচনা করা হয় তাকে বলা হবে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। বোঝা গেল? আচ্ছা, এই ট্যাক্সোনমি শব্দটি কিন্তু একটি গ্রিক ওয়ার্ড, অরিজিন বলতে পারি, উৎপত্তি কোথা থেকে হয়েছে। এই ট্যাক্সোনমি শব্দটি কিন্তু একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ট্যাক্সিস। ট্যাক্সিসের অর্থ হলো বিন্যাস এবং নোমস, যা পেনটা, আচ্ছা, নোমস NOMOS অর্থাৎ বিধি বা নিয়ম। অর্থাৎ ট্যাক্সিস এবং নোমস বিধি বা নিয়ম, এই নিয়ে বিন্যাস বিধি। যা, এটাতেও কালি শেষ। বিন্যাস বিধি বোঝা গেল? তাহলে ট্যাক্সোনমি, এটার উৎপত্তি হয়েছে একটি গ্রিক ওয়ার্ড ট্যাক্সিস এবং নোমস, যার অর্থ হচ্ছে বিন্যাস এবং বিধি বা নিয়ম। এটাকে প্রবর্তন করেছিলেন বলতো? ট্যাক্সোনমি পড়তে গেলে আমাদের প্রথমেই যে বিজ্ঞানীর কথা জানতে হয় তিনি হলেন
এই ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন সুইডেনের একজন উদ্ভিদ বিজ্ঞানী, সুইডেনের উদ্ভিদ বিজ্ঞানী তার নাম হলো অগাস্টিন পি দা ক্যান্ডল। বোঝা গেল? তিনি তাহলে সুইডেনের একজন উদ্ভিদ বিজ্ঞানী অগাস্টিন পি দা ক্যান্ডল প্রথম এই ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেছিলেন। তিনি তার লেখা একটি বই আছে, থিওরি অফ, অগাস্টিন পি দা ক্যান্ডলের লেখা বই। তিনি হচ্ছে 1813 খ্রিস্টাব্দে বইটি লেখেন। তার প্রকাশিত বই 1813 খ্রিস্টাব্দে তার প্রকাশিত বইটির নাম ছিল থিওরি অফ এলিমেন্টার। ওকে, এটা তো অ্যাকচুয়ালি সুইডেনের ভাষায় লেখা। ডি লা বোটানিক, থিওরি অফ এলিমেন্টার, ডি লা বোটানিক। তাহলে তার লেখা বইটি, যেটি হচ্ছে 1813 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, থিওরি অফ এলিমেন্টার ডি লা বোটানিক। এর অর্থ, অর্থাৎ এটা যদি আমাদের ইন্ডিয়ান ইংলিশে এর অর্থটা এরকম হয়, থিওরি অফ এলিমেন্টারি বোটানি। থিওরি অফ এলিমেন্টারি বোটানি। তো এই গ্রন্থে তিনি সর্বপ্রথম এই ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি শব্দটি কিন্তু তিনি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। বোঝা গেল? তাহলে 1813 খ্রিস্টাব্দে সুইডেনের উদ্ভিদ বিজ্ঞানী অগাস্টিন পি দা ক্যান্ডল তার লেখা বই থিওরি অফ এলিমেন্টার ডি লা বোটানিক বা থিওরি অফ এলিমেন্টারি বোটানি, এই বইতে তিনি প্রথম ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। এরপরে আসছি আমরা ট্যাক্সোনমির উপাদান। ট্যাক্সোনমির অন্যতম উপাদানগুলি হলো, প্রথমে আমরা ডেফিনেশনে বলেছিলাম, 1 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। তাহলে প্রথমে আসছি ট্যাক্সোনমির উপাদান, আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ, অর্থাৎ যে পদ্ধতিতে কোনো নির্দিষ্ট জীবকে তার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা অন্যান্য জীবেদের থেকে পৃথক করা হয় তাকে বলা হবে শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন। অর্থাৎ ধরো কোনো একটা জায়গায়, পার্টিকুলার কোনো একটা জায়গায় কোনো একটা জীবের সন্ধান পাওয়া গেছে, সেই সন্ধান পাওয়া মাত্র সেই প্রজাতিরটি কোন গণ, কোন গোত্র প্রভৃতি এককে অন্তর্ভুক্ত করার জন্য নানা প্রকার প্রামাণ্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পুঁথিপত্রে তার বর্ণনা দেওয়া কিংবা সংগ্রহশালা বা জাদুঘরে নমুনা জীবের সাথে তুলনা করে জীবটিকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করা হয়। বোঝা গেল? তাহলে প্রথম উপাদান হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। নেক্সট হচ্ছে নমিনক্লেচার। নমিনক্লেচার বা নামকরণ, অর্থাৎ পৃথিবীর সব বিজ্ঞানী যাতে কোনো একটি জীব প্রজাতিকে সহজেই শনাক্তকরণ করতে পারে তার জন্য
বিজ্ঞান ভিত্তিক নামকরণ পদ্ধতি প্রচলিত। 1753 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। এটা আমরা আরো ডিটেলে পড়ব পরের ক্লাসে। তো যাই হোক, তাহলে পৃথিবীর সব বিজ্ঞানী যাতে কোনো একটি জীব প্রজাতিকে সহজে শনাক্তকরণ করতে পারে, সেই জন্য যে বিজ্ঞান ভিত্তিক প্রচলিত নিয়ম অনুযায়ী একটা আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম, যার দ্বারা প্রতিটি জীবের সঠিক নাম প্রবর্তন করে জীবগুলিকে পৃথকীকরণের পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে নামকরণ বা নমেনক্লেচার। যেমন ধরো আম গাছ, আম গাছকে আমরা ধরো আম গাছ বলে চিনি, আমরা জানি। আবার ধরো ইংল্যান্ডের মানুষরা তারা বলছে কি ম্যাঙ্গো ট্রি। কিন্তু ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নাকি, আমরা আম গাছের বিজ্ঞানসম্মত নাম একদম ছোট ক্লাস থেকে পড়ে আসছি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা বললে কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তের মানুষই বুঝতে পারবে আম গাছকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? তাহলে নমেনক্লেচার হবে এমন একটি আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম অনুসারে জীবের নামকরণ, যে নামের মাধ্যমে তাকে গোটা বিশ্বের মানুষ চিনতে পারবে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বললে সবাই বুঝতে পারবে। কিন্তু ধরো তুমি ইংল্যান্ডে গেছো, ইংল্যান্ডে গিয়ে বলছো আম গাছ, আম খাবো, কেউ বুঝতে পারবে না। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো আন্তর্জাতিক স্বীকৃত আমের নাম, যেটার দ্বারা পৃথিবীর সব বিজ্ঞানীরা, পৃথিবীর সব স্তরের মানুষেরা সবাই যাতে একটি, বিজ্ঞানীদের দেওয়া নাম অবশ্যই, এটা যেমন ধরো আমার বাবার দেওয়া, দাদুর দেওয়া নাম, এরকম নাম হলে নিশ্চয়ই সেটাকে আমরা নামকরণ বলবো না। অর্থাৎ বাইনোমিয়াল নমেনক্লেচার, পৃথিবীর সব বিজ্ঞানী যাতে কোনো একটি জীব প্রজাতিকে সহজে শনাক্তকরণ করতে পারে, সেজন্য বিজ্ঞান ভিত্তিক নামকরণ পদ্ধতি প্রচলিত আছে। নেক্সট, ক্লাসিফিকেশন। দেখো, জীবের একটা আকৃতিগত প্রকৃতিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, প্রত্যেকটা জীবের আকৃতি প্রকৃতিগত পার্থক্য আছে, তাদের এই আকৃতিগত প্রকৃতিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈসাদৃশ্যর ভিত্তিতে বিভিন্ন শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি এককে স্থাপন করার পদ্ধতিকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। বোঝা গেল? লাস্ট ওয়ান ইজ প্রামাণ্য দলিল সংরক্ষণ, ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বা বলা হচ্ছে কি প্রামাণ্য দলিল সংরক্ষণ। অর্থাৎ ধরো কোনো একটি জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসের পর ওই জীবের যাবতীয় তথ্য এবং প্রামাণ্য দলিল গবেষণাগারে, জাদুঘরে সংরক্ষিত রাখার যে বৈজ্ঞানিক পদ্ধতি, তাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন বা প্রামাণ্য দলিল সংরক্ষণ। অর্থাৎ ধরো একটা জাদুঘরে বা গবেষণাগারে সংরক্ষিত থাকলে পরবর্তীকালে পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করবে, তারা কিন্তু সেই প্রামাণ্য দলিল থেকে, সেখান থেকেই তারা স্টাডি করতে পারবে, পরবর্তী পড়া তারা পড়তে পারে। এরপরে আমরা পড়ব ট্যাক্সোনমির গুরুত্ব। ওকে, আচ্ছা, ট্যাক্সোনমি কাকে বলে আমরা জানলাম, ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি জানলাম। এবারে আসছি ট্যাক্সোনমির গুরুত্ব কি। দেখো, জীবের শনাক্তকরণ ও সম্পর্ক নিরূপণ করা, যেহেতু ট্যাক্সোনমির মাধ্যমে আমরা তাহলে জানতে পারবো কি, জীবকে শনাক্তকরণ করতে পারবো, শনাক্তকরণ। তারপর কি হবে, নামকরণ। আচ্ছা, আর কি হতে পারে, কোনো এক জীবগোষ্ঠীর সাথে অন্য জীবগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ নৈকট্য বা দূরত্বের সম্বন্ধে ধারণা লাভ পাওয়া যাবে, সম্পর্ক নিরূপণ। আচ্ছা,
তারপরে আর কি হতে পারে? জীবের গঠন, বসতি, পরিবেশ, আচার আচরণ সম্পর্কে একটা সঠিক ধারণা পাওয়া যাবে। একটা জীবের গঠন, বসতি, পরিবেশ, আচার আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তারপরে ধরো অগণিত জীবের মধ্য থেকে কোনো একটা নির্দিষ্ট জীবকে শনাক্ত করা যেতে পারে। যেমন ধরো কোনো ভেষজ উদ্ভিদ, কোনগুলো খাদ্যের উপযুক্ত, আবার কোনগুলো অনুপযুক্ত, এসব ট্যাক্সোনমির মাধ্যমে জানা সম্ভব। ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য পাওয়া যেতে পারে এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যেতে পারে। পরিবেশ সম্পর্কে, অর্থাৎ ধরো বায়ো ইন্ডিকেটর, বায়ো ইন্ডিকেটরস মানে জৈব নির্দেশক বলা হয়। অর্থাৎ ট্যাক্সোনমির সাহায্যে বায়ো ইন্ডিকেটর বা জৈব নির্দেশকদের শনাক্তকরণ করা যেতে পারে। বায়ো ইন্ডিকেটর মানে ধরো একটা এক্সাম্পল হিসেবে আমি বলি, ইকোলাই। জলে ইকোলাইয়ের উপস্থিতি প্রমাণ করে যে জল দূষিত হয়েছে। আবার ধরো লাইকেনের সংখ্যাধিক্য নির্দেশ করছে জলে অতিরিক্ত SO2 এর উপস্থিতি। আবার দেখো ট্যাক্সোনমির জ্ঞান গুরুত্বপূর্ণ, কারণ কি? একটি বন্য জীব প্রজাতিকে শনাক্তকরণ করতে হবে, দিয়ে তাকে প্রাকৃতিক সম্পদ হিসেবে সংরক্ষণের আওতায় আনতে হবে, অর্থাৎ কোনটা এন্ডেঞ্জার, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, তো তার মাধ্যমে তাকে সংরক্ষণের আওতায় আনা যেতে পারে। এগুলো হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। এবারে আমরা সিস্টেমেটিক্স নিয়ে আলোচনা করব। আগেই বলেছিলাম যে কিছু কিছু বিজ্ঞানী মনে করেন ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এই দুটো একদম একই শব্দ। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ল্যাম ও টিউইল এনারা দুজন বললেন কি, যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এই দুটো হচ্ছে একই, একদম সেম। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাসন তিনি বললেন কি, যে না, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক দুটো হচ্ছে ভিন্ন। এখানে দেখো ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার, ক্লাসিফিকেশন। সিস্টেমেটিকের ক্ষেত্রে আমরা কি দেখছি? দুটোকে যদি আমি প্যারালালি লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সিস্টেমেটিক শব্দটির উৎপত্তি হয়েছে, এটাও গ্রিক ওয়ার্ড, গ্রিক শব্দ থেকে। এটাও একটা গ্রিক ওয়ার্ড, সিস্টেমা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে সিস্টেমেটিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ সিস্টেমা থেকে, যার অর্থ হলো টু পুট টুগেদার। অর্থাৎ এর অর্থ হলো টু পুট টুগেদার, অর্থাৎ একত্রীকরণ। বাংলা যদি বলি, একত্রীকরণ। এবারে সিস্টেমেটিক্সের একটু সংজ্ঞায় আসি। বিজ্ঞানী সিমসনের মতানুসারে জীবের প্রকারভেদ, বৈচিত্র্য এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করার পদ্ধতিকে বলা হচ্ছে সিস্টেমেটিক। তাহলে কিন্তু ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা এখানে আইডেন্টিফিকেশন, নমিনক্লেচার এবং ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা লাভ করব, আর সিস্টেমেটিক থেকে শ্রেণীবিন্যাস অর্থাৎ ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি is related to identification, nomenclature and classification, and systematics is related to only classification. তাহলে বোঝা গেল। এবারে আশা করি তোমাদের ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এই দুটো টার্ম সম্পর্কে একটা কংক্রিট আইডিয়া তৈরি হয়ে গেল। এবারে যদি আমি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিকের সম্পর্কে আসি, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এই শব্দ দুটির প্রয়োগ এবং অর্থ সম্পর্কে বললামই মতপার্থক্য রয়েছে। বিজ্ঞানী ম্যাসন বলছে এই শব্দ দুটি সম্পূর্ণ ভিন্ন। তার মতে ট্যাক্সোনমি অর্থাৎ বিন্যাসবিধির সাথে উদ্ভিদের শনাক্তকরণ, নামকরণ এবং ক্লাসিফিকেশন যুক্ত, আর সিস্টেমেটিক কেবলমাত্র উদ্ভিদের
শ্রেণীবিন্যাসের সাথে জড়িত। তাই বলা যেতে পারে যে দুটি বিষয়, এই আলোচনা থেকে তাই আমরা বলতে পারি দুটি বিষয় একে অপরের পরিপূরক। অর্থাৎ বিন্যাসবিধি ছাড়া যেমন শ্রেণীবিন্যাস সম্ভব নয়, তেমনি শ্রেণীবিন্যাস ছাড়াও বিন্যাস রীতি গুরুত্বহীন। বোঝা গেল? এরপরে নেক্সট আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে? যখন বিভিন্ন এককের সাহায্যে কোনো জীবকে একদম নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। নেক্সট আসছি হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস। যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরের জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে বলা হয় হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে এই পদ্ধতির প্রবর্তন করেছিলেন। তার নামানুসারে এই জন্য এটাকে লিনিয়াস হায়ারার্কি বলা হয়। তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত তার হায়ারার্কির যে ধাপগুলি ছিল সেই ধাপগুলো কি কি বলতো? 7টি ধাপ ছিল। সেই ধাপগুলো কি কি? হায়ারার্কির ধাপগুলো একটু জেনে নিই। প্রথমে হচ্ছে রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস, সর্বশেষে আছে প্রজাতি বা স্পিসিস। তাহলে এখানে আমরা লিনিয়ান হায়ারার্কির ধাপগুলো দেখতে পাচ্ছি। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে একদম নিচের ধাপ থেকে, অর্থাৎ নিচের ধাপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রজাতি বা স্পিসিস, তারপরে আছে গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব বা ফাইলাম এবং রাজ্য বা কিংডম। অর্থাৎ যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরের একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এটার প্রবর্তক ছিলেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি 1758 খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন, এই পদ্ধতির প্রবর্তন করেন। এই জন্য তার নামানুসারে এটাকে লিনিয়াস হায়ারার্কি বলা হয়ে থাকে। এবং এই লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 7টি ধাপ ছিল। নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা এই যে প্রত্যেকটা ধাপ, এদের প্রত্যেকটা ধাপকে এক একটি ধাপ বা একককে বলা হয় ট্যাক্সন। বোঝা গেল? তাহলে লিনিয়ান হায়ারার্কির এই যে এক একটি ধাপ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শ্রেণীবিন্যাসের এই এক একটি ধাপকে বা একককে বলা হয় ট্যাক্সন। এরপরে একটু আধুনিক হায়ারার্কি সম্পর্কে আমরা জেনে নিই, একদম মডার্ন হায়ারার্কি এখন যেটা। আচ্ছা, এই মডার্ন হায়ারার্কি অনুযায়ী কিন্তু না, এটার প্রবর্তক ছিলেন বিজ্ঞানী সিম্পসন। বিজ্ঞানী সিম্পসন
1945 খ্রিস্টাব্দে তিনি করলেন কি, এই যে লিনিয়ার হায়ারার্কির আমরা 7টি ধাপ দেখতে পাচ্ছি, 7টি ট্যাক্সন দেখতে পাচ্ছি, তিনি কি করলেন, প্রত্যেকটা ধাপের আগে হচ্ছে কি যোগ করলেন, সুপার। আগে সুপার, প্রত্যেকটা ধাপের, মানে ধরো 7টা ধাপ, তো প্রত্যেকটা ধাপের আগে সুপার এবং পরে হচ্ছে সাব। তাহলে আগে সুপার, পরে সাব বা অধি এবং যুক্ত করে তিনি তাহলে 7টার সঙ্গে যদি প্রত্যেকটাই তাহলে আগে পরে দুটো করে যোগ হয়, মানে 3টে করে, তাহলে টোটাল 21টা। তিনি যে হায়ারার্কি তৈরি করেন যেটাকে বলা হয় মডার্ন হায়ারার্কি। তো তার ক্ষেত্রে তাহলে কতগুলো ধাপ আছে, লিনিয়ার হায়ারার্কিতে 7টি ধাপ ছিল, সেখানে টোটাল ধাপ হবে 21টি। তার পরবর্তীকালে আইসিবিএন স্বীকৃত ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমিনক্লেচার, আইসিবিএন, তো আইসিবিএন স্বীকৃত উদ্ভিদবিদ্যার হায়ারার্কিতে কিন্তু ধাপ ছিল 24টি। বোঝা গেল? আজ তাহলে এই পর্যন্ত, আশা করি বোঝা গেছে। তবুও যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও। এবং আজকে যেটা পড়ালাম এই টপিকের, অর্থাৎ হচ্ছে ট্যাক্সোনমি সিস্টেমেটিকের, যদি তোমাদের নোট প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে আমি তোমাদের নোট প্রোভাইড করে দেবো। আশা করি বোঝা গেছে। তবুও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।